নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? যারা যারা আরআরবি এনটিপিসি ইউজি এক্সাম 2025-এর জন্য প্রিপারেশান নিয়েছো, এ+ এক্সাম দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের জন্য কিন্তু 12ই আগস্ট যে কোশ্চেনগুলো এসেছিলো পরীক্ষায় ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফটে, তার সম্পূর্ণ জেনুইন প্রশ্ন তোমাদের সামনে হাজির করেছি। প্লাস ওই প্রশ্নগুলো দেখে আরও কি রিলেটেড প্রশ্ন তোমাদের ভবিষ্যতে আসতে চলেছে সেগুলোও কিন্তু আমরা দুটো করে দিয়ে রেখেছি। তো তোমরা সেগুলোও একবার ভালো করে দেখে নেবে। প্লাস এর পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো যদি পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু আমাদের যে দেখবে স্লাইডেই নাম্বার দেওয়া আছে, দেখো এই ওপরের নাম্বার দেওয়া আছে এখানটায় 7864812036, এই নাম্বারে তোমরা কিন্তু আমাদেরকে মেসেজ করবে। তার সাথে সাথে বলে দিই, বাংলা বাহিনী ব্যাচ বলে আমরা একটা ব্যাচ লঞ্চ করতে চলেছি, যেটা তোমাদের বিগত 15 বছরের যে এসআই বলো বা ডাব্লিউপি কনস্টেবল বলো, সবার কিন্তু আমরা যে প্রিভিয়াস ইয়ার পেপার আছে সেগুলোকে কমপ্লিট করছি। তো আমাদের এই ব্যাচে যদি তোমরা যোগদান করতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদেরকে ওই নাম্বারেই 7864812036 নাম্বারেই তোমরা পুলিশ লিখে পাঠাও। আর যারা যারা 15 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে যারা যারা তোমার পিডিএফটা চাও, তারাও কিন্তু পিডিএফ মানে পুলিশ পিডিএফ লিখে আমাদেরকে ওই নাম্বারেই সেন্ড করো। তো দেখো আজকে প্রথম প্রশ্ন আমরা দেখে নিই কী আছে। 2025 সালে আইফা অ্যাওয়ার্ডের সেরা ছবি কোনটি? লাপাতা লেডিস। চলো এই রিলেটেড কিছু কোশ্চেন জেনে নিই। তার আগে একটা কথা বলে দিই, দেখো আমরা যে প্রশ্নগুলো ইয়েলো মার্ক করা আছে অ্যান্সারগুলো, সেগুলো হচ্ছে পরীক্ষায় মেনলি সেই প্রশ্নগুলোই আসছে বিভিন্ন শিফট, ফার্স্ট শিফট হোক, সেকেন্ড শিফট হোক, থার্ড শিফট হোক। আর তার নিচের দিকে যে কোশ্চেনগুলো 1, 2 বা বিভিন্ন রকম সিরিয়ালে দেওয়া আছে, সেইগুলো হচ্ছে এই রিলেটেড কোশ্চেন। তোমরা এগুলো একটু গুলিয়ে ফেলবে না, যাতে গুলিয়ে না ফেলো সেই জন্য একটু জানিয়ে দিলাম। আশা করছি কোশ্চেনগুলো দেখতে থাকো একদম লাস্ট পর্যন্ত, তোমাদেরই উপকারে লাগবে। এই রিলেটেড কিছু কোশ্চেন আলোচনা করে নিই। 2025 সালের আইফা অ্যাওয়ার্ডের সেরা অভিনেতা কে? রণবীর কাপুর। তার কোন সিনেমার জন্য? না অ্যানিমেট সিনেমার জন্য। নেক্সট কোশ্চেন আছে, দেখো আইফা অ্যাওয়ার্ডে প্রথম কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? আইফা অ্যাওয়ার্ড প্রথম কোন সালে হয়? 2000 সালে প্রথম অনুষ্ঠিত হয়, বা 2000 সাল থেকে এটা শুরু হয়। নেক্সট স্লাইড চলে যায়। নভেম্বর মাসে কোন উৎসব পালিত হবে 2025-এর? কার্তিক পূর্ণিমা এবং দেব দীপাবলি। এই রিলেটেড আমরা কিছু জেনে নিই। দেব দীপাবলি কোথায় সবচেয়ে বেশি জাঁকজমকভাবে পালিত হয়? উত্তরপ্রদেশে বারাণসী বা বেনারস শহরে। এটা আরেকটা নাম কাশীও বলা হয় এই শহরটাকে। কার্তিক পূর্ণিমার দিনে শিখ ধর্মে কোন উৎসব পালিত হয়? গুরু নানকের জন্মদিনে এটা হয়, কারণ কার্তিক মাসের যেহেতু পূর্ণিমা, তো কার্তিক পূর্ণিমা বলে এটা এখানে নানক জয়ন্তী হয়, আর নানক জয়ন্তীটা পূর্ণিমাতেই হয়, কম বেশি অনেকেই জানো। নেক্সট, 1934 সালে রসায়নে নোবেল পুরস্কার কে পেয়েছিল? রসায়ন বা কেমিস্ট্রিতে 1934 সালে নোবেল প্রাইজ পেয়েছিল হ্যারোল্ড ক্লেটন উরে। এই রিলেটেড কিছু জেনে নিই। হ্যারোল্ড উরে কোন মৌলের আইসোটোপ আবিষ্কার করেছিলেন? ডিউটেরিয়াম। 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার কারা পেয়েছেন? মঙ্গি বাওয়েন্ডি, লুই ব্রুস, অ্যালেক্সেই ইকিমভ। আরও অন্যান্য বছরগুলো, রিসেন্ট যে বছরগুলো হচ্ছে যে নোবেল পুরস্কার বা আরও যে পুরস্কার পাওয়া যাচ্ছে এই রিলেটেড, যে এই নোবেল বা আরও যে অ্যাওয়ার্ডগুলোর ওপর, সেইগুলো তোমরা একটু ফলো করে যেও, সেখান থেকেও কিছু না কিছু কোশ্চেন আসতে পারে। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এই তারিখটাও একটু বলে রাখি, তারিখ থেকেও হয়তো অনেক সময় দিয়ে দিতে পারে ডাইরেক্ট কোশ্চেন, যে কত তারিখে বা কত সালে হয়েছিল। 21শে এপ্রিল 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে হয়। এই রিলেটেড আরও কোশ্চেন দেখে নিই। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? আকবর এবং হেমচন্দ্র বিক্রমাদিত্য, হেমু। এই হেমচন্দ্র বিক্রমাদিত্যকে হচ্ছে শেরশাহ সুরির যে বংশধর ছিল আদিল শাহ, অর্থাৎ পরবর্তী শাসক আদিল শাহের হিন্দু সেনাপতি। আর আকবর হচ্ছে বাবরের পৌত্র বা বাবরের পুত্র, হুমায়ুনের পুত্র হচ্ছে এই আকবর। নেক্সট, তার আগে একটা কথা বলে দিই, বা আরেকটা কোশ্চেন বাদ গেল। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুকি বাবরি, বা যেটাকে বাবরনামা বলা হয়। এটি চাগদাই তুর্কি ভাষায় লেখা। নেক্সট, হর্নবিল উৎসব কোন রাজ্যে হয়? নাগাল্যান্ড রাজ্যে হয়। এর রিলেটেড কিছু জেনে নিই। হর্নবিল উৎসব কতদিন ধরে চলে? 10 দিন ধরে।
নাগাল্যান্ডের রাজধানী কি? কোহিমা। এটা দেখবে ডিসেম্বরের শুরুর দিকে এই হর্নবিল উৎসবটা কিন্তু প্রতি বছর তারা সেলিব্রেট করে। নেক্সট, কোন রাজ্যে ড্রোন প্রচার শুরু হয়েছিল? মধ্যপ্রদেশ রাজ্যে, ভারতের সর্বপ্রথম। এর রিলেটেড কিছু জেনে নিই, ভারতের কোন রাজ্যে প্রথম কৃষিক্ষেত্রে ড্রোন ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছিল? মহারাষ্ট্রে। ওটা শুধু ড্রোন প্রচার শুরু হয়েছিল মহারাষ্ট্রে বলছে, মধ্যপ্রদেশে। আর কৃষিক্ষেত্রে ব্যবহার বললে মহারাষ্ট্র। মধ্যপ্রদেশের রাজধানী কি? ভোপাল। আর মহারাষ্ট্রে কম বেশি সবাই জানো, সেটা বাচ্চাও জানে, আর বলছি না। নেক্সট, স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলোকে ভারতীয় ইউনিয়নে একীভূত করার জন্য কে দায়ী ছিলেন, বা এটার দায়িত্ব কে নিয়েছিলেন? সর্দার বল্লভভাই পটেল। এই রিলেটেড কিছু জেনে নিই, ভারতের প্রথম গৃহমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই পটেল। জুনাগড় কোন সালে বা কত সালে ভারতে অন্তর্ভুক্ত হয়? 1948 সালে। একটা জিনিস তোমরা মনে রাখবে সবসময়, এই যে ভারত স্বাধীন হয়, ভারতের মাত্র 3টে দেশীয় রাজ্য ভারতে তখন যোগদান করেনি 15ই আগস্ট 1947-এর সময়। কী কী ছিল? জুনাগড়, কাশ্মীর আর হায়দ্রাবাদ। এইগুলো কিন্তু ভারত স্বাধীনের পর এক এক করে হয়। সেই সময় প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু, আর উপপ্রধানমন্ত্রী বা ডেপুটি প্রাইম মিনিস্টার সেটা সর্দার বল্লভভাই পটেলই ছিলেন। আর গৃহমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বললে সর্দার বল্লভভাই পটেলই হন। নেক্সট, ভারত কাদের সাথে স্থল সীমা ভাগ করে না? শ্রীলঙ্কা এবং তার আরও একটা প্রতিবেশী দেশ মালদ্বীপ। এই দুটো দেশের সাথে কিন্তু কোনো রকম স্থল যে সীমান্ত সেটা ভাগ করে না। আর প্রতিবেশী যে কটা দেশ আছে, চীন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এইগুলো সবই দেখবে স্থলভাগটা তাদের সাথে কিছুটা হলেও শেয়ার করে। এই রিলেটেড কিছু জেনে নিই, ভারতের সমুদ্র সীমান্ত সবচেয়ে বেশি কার সাথে যুক্ত? সমুদ্র সীমান্ত মানে এই যে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন রকম কাজ করে এখানে, সেই দিক থেকে বলেছে। কেননা অনেকে হয়তো ভাববে যে স্যার এটা কি করে হয়, ভারতের সমুদ্র সীমা তো আমরা শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলো আসছে। হ্যাঁ, এগুলো আসছে, কিন্তু ইন্দোনেশিয়া কেন যাচ্ছে না? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা পূর্ব প্রান্ত যখন দেখবে, ওইদিকে যে সমুদ্র সীমান্ত, ওর যে একটা ইকোনমিক জোন আছে, স্পেশাল ইকোনমিক জোন, আরও এটসেট্রা কিছু আছে, সেগুলো অর্থনীতি বা ভূগোলের পরিভাষায় যেগুলো বলে। তো সেই হিসাবে দেখতে গেলে এটার সাথে ইন্দোনেশিয়ার যে সীমান্ত, সমুদ্র সীমানা, সেটা কিন্তু টাচ করছে। সেই জন্য ইন্দোনেশিয়া এখানে অ্যান্সারটা হচ্ছে। এই রিলেটেড আরও একটা কোশ্চেন হচ্ছে, ভারতের স্থল সীমান্ত সবচেয়ে দীর্ঘ কার সাথে? সবচেয়ে দীর্ঘ হচ্ছে বাংলাদেশের সাথে। আর সবচেয়ে ক্ষুদ্রতম যদি স্থল সীমান্ত হয় সেটা আফগানিস্তানের সাথে, সম্ভবত 81 কিলোমিটার বা কিছু। ওর সাথেই সবথেকে লোয়েস্ট আর হাইয়েস্ট বাংলাদেশের সাথে। নেক্সট, ভারতের গভর্নর জেনারেল পদটি কোন আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? 1833-এর সনদ আইন বা চার্টার অ্যাক্ট দ্বারা। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এই রিলেটেড কোশ্চেন দেখো, ওই যেটা এসছে ওখানে, ওটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু 1833 সালের সনদ আইন অনুযায়ী এই প্রথম গভর্নর জেনারেল হচ্ছে। ওকে, তো এতদিন কি ছিল? ভারতে বাংলার গভর্নর জেনারেল ছিল, বাংলার গভর্নর জেনারেল থেকে লর্ড উইলিয়াম বেন্টিং এবার ভারতের গভর্নর জেনারেল হচ্ছে। এই পদটা আস্তে আস্তে পরবর্তীকালে ভাইসরয়, আবার গভর্নর জেনারেল, এরকম করে ফিরে আসছে নামটা। আরও একটা কোশ্চেন আছে এই রিলেটেড, 1833 সালে আইনে কোন সংস্থার বাণিজ্য একচেটিয়া অধিকার শেষ হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের একচেটিয়া অবসান ঘটেছিল। নেক্সট, 1856 সালের আইনের মূল উদ্দেশ্য কী ছিল? 1856 সালের আইনের মূল উদ্দেশ্য ছিল হিন্দু বিধবা পুনর্বিবাহ। এই রিলেটেড কিছু কোশ্চেন জানা হোক। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কার প্রচেষ্টায় পাস হয়েছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1856 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। যেহেতু 1856 সালে হচ্ছে, আর সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিংয়ের আসার সময়, এই একটু আগে আমি বললাম দেখো, যে ভারতের গভর্নর জেনারেল পদটা 1833-এ হচ্ছে, 1857-তে এই পদটা, 1857-58 নাগাদ এই পদটা মানে নামটা চেঞ্জ হচ্ছে, কি না ভাইসরয় হয়েছে। তখন এই লর্ড ক্যানিংই কিন্তু আবার আসছে, মানে থাকছে ক্ষমতায় এই গভর্নর জেনারেলের পদে বা ভাইসরয়। ওকে, নেক্সট, ভাসিনী প্ল্যাটফর্মের প্রাথমিক উদ্দেশ্য কী? ভারতীয় ভাষায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অনুবাদ পরিষেবা প্রদান। এই রিলেটেড কিছু জেনে নেওয়া যাক। ভাসিনী প্ল্যাটফর্ম কোন মন্ত্রণালয়ের অধীনে চালু হয়েছে? ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ভাসিনী প্ল্যাটফর্ম কবে চালু হয়েছিল? 2022 সালে। নেক্সট,
243 খ ধারাটি কিসের সাথে সম্পর্কিত? পঞ্চায়েত গঠন রিলেটেড বা সম্পর্কিত। এই আর সম্পর্কিত আরও কিছু জেনে নিই। 243 গ, এখানে ক খ গ এরম করেও আছে। 243 গ ধারা কিসের সাথে সম্পর্কিত? পঞ্চায়েতের আসন সংরক্ষণ। ওটা ছিল খ বললে গঠন সম্পর্কিত, আর খ বললে মানে যেটাকে বি বলে ইংলিশে, আর গ বা সি বললে ওটা হচ্ছে পঞ্চায়েতের আসন সংরক্ষণ। ৭৩তম সংশোধনী সংবিধানে কিসের জন্য আনা হয়েছিল? ৭৩তম সংবিধান সংশোধনী কিসের জন্য আনা হয়েছিল? না পঞ্চায়েত রাজ ব্যবস্থা। তো পঞ্চায়েত রাজ ব্যবস্থা থেকে কীরকম কোশ্চেন আসতে পারে সেইগুলো তোমরা পেয়ে গেলে, রিলেটেড কোশ্চেনও। আশা করছি এগুলো দেখে ভালোভাবে দেখে গেলে এবং পরীক্ষায় ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারলে তোমরা আরও মার্কস পাবে, মানে যে কোশ্চেনে যেরকম মার্কস সেই রকম। নেক্সট, ধারা 6 কিসের সাথে সম্পর্কিত? পাকিস্তান থেকে ভারতে আগত অভিবাসীদের নাগরিকত্ব সম্পর্কিত। এই রিলেটেড কিছু জানা হোক। ভারতের নাগরিকত্ব আইন প্রথম কবে প্রণীত হয়েছিল? 1955 সালে। ভারতের নাগরিকত্ব লাভের একটি উপায় কি? জন্মসূত্রে, কর্মসূত্রে বা অন্য কিছুতেও হতে পারে, থাকতে পারে, বা অন্য দেশ থেকে আসা, সেগুলোর ওপরেও কিছু ধারা বা কিছু আর্টিকেল আছে, এগুলো তোমরা দেখেছো। মেনলি জন্মসূত্রে কিন্তু একটা গুরুত্ব দেয়। এবং এই সূত্রে আরেকটা কথা বলি, ভারতের যে নাগরিকত্ব এটা কিন্তু এক দেশীয়, মানে এখানে একটা দেশেরই নাগরিকত্ব গ্রহণ করা হবে, একসাথে দুটো দেশের কেউ নিতে পারবে না। কেউ ইংল্যান্ডের নাগরিক আছে, সে ভারতেরও নাগরিকত্ব নেবে, এটা দেওয়া হবে না তাকে। তাহলে ইংল্যান্ডের নাগরিকত্ব ত্যাগ করতে হবে, তবে গিয়ে সে ভারতের নাগরিকত্ব পাবে, আদারওয়াইজ তাকে দেওয়া হবে না। নেক্সট, কাঠপুতলি নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? রাজস্থান। এই রিলেটেড কিছু জেনে নিই। রাজস্থানের ঐতিহ্যবাহী আরেকটি নৃত্য কি? ঘুমর নৃত্য। রাজস্থানের রাজধানী কি? জয়পুর। নেক্সট, এসডিজির সংখ্যা কত? 17জি, এই 17টি। এটা সম্পর্কে কিছু জেনে নিই। এসডিজির পূর্ণরূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। 17টি টেকসই লক্ষ্য অর্জনের লক্ষ্য বছর কোনটি? 2030 সাল নাগাদ 17টি টেকসই লক্ষ্য অর্জনের যে লক্ষ্যমাত্রা সেটা নেওয়া হয়েছে। নেক্সট, 2022-26 প্রকল্পটি কোন প্রশিক্ষণের সাথে সম্পর্কিত? যুবকদের কোন প্রশিক্ষণের সাথে সম্পর্কিত? না জাতীয় যুব ক্ষমতায়ন কর্মসূচির সাথে। এই সম্পর্কিত কিছু জেনে নিই। ন্যাশনাল ইউথ পলিসি সর্বশেষ কবে প্রকাশিত হয়েছিল? 2014 সালে। যুব দিবস কবে পালিত হয়? 12ই জানুয়ারি। 12ই জানুয়ারিটা কী দিন উপলক্ষে হয় তোমরা সকলেই কম বেশি জানো, আশা করি তোমাদের আর বলার প্রয়োজন হবে না। পরবর্তীতে যাচ্ছি। 1950-51 এবং 2014-15 সালের মধ্যে কৃষিক্ষেত্রের পতনের শতাংশ কত ছিল? 24.4%। এই রিলেটেড কিছু জেনে নিই। 1950-51 সালে ভারতের জিডিপিতে কৃষির অবদান কত শতাংশ ছিল? প্রায় 50%। 2014-15 সালে ভারতের জিডিপিতে কৃষির অবদান কত শতাংশ ছিল? প্রায় 17-18%। তোমাদের যাদের আমাদের এই পিডিএফগুলি প্রয়োজন, এই যে ক্লাসটা হচ্ছে ক্লাসের যে ভিডিওর যে পিডিএফগুলো, এই পিডিএফের জন্য এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং এই পিডিএফগুলি তোমাদের বিনামূল্যে দেওয়া হবে। নেক্সট, বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এর মাস্কট কী ছিল? গজ সিংহ। এই রিলেটেড কিছু জেনে নিই। 2025 সালের খেলো ইন্ডিয়া যুব গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিহারের পাটনায়। খেলো ইন্ডিয়া যুব গেমস কবে প্রথম চালু হয়েছিল? 2018 সালে। নেক্সট, নিচে কোনটা কম্পিউটারে অস্থায়ী স্মৃতি? র্যাম সম্বন্ধে কিছু জেনে নিই। র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কোন মেমোরি বিদ্যুৎ চলে গেলে ডেটা ধরে রাখে? রম বা রিড অনলি মেমোরি। আগের দিনেরই আমি একটা কোশ্চেনে র্যাম আর রমের মধ্যে যে সূক্ষ্মতম পার্থক্য, কোনটা ভলিটাইল কোনটা পার্মানেন্ট, সেইগুলো আমি বলে দিয়েছি। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি এখনো পর্যন্ত, তারা আগের ভিডিওগুলো দেখে রাখো এবং এই যে ভিডিওগুলো করছি এই ভিডিওগুলো দেখতে থাকো। নেক্সট, বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। এটাকে সংক্ষেপে কি বলা হয়? NaHCO3। এই রিলেটেড কিছু জেনে নিই। বেকিং সোডার পিএইচ মান ক্ষারীয় না অম্লীয়? উত্তর হবে ক্ষারীয়। বেকিং পাউডারে বেকিং সোডা ছাড়া কোন উপাদান থাকে? অ্যাসিডিক সল্ট যেমন
ক্রিম অফ টার্টার। নেক্সট, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? দাদাভাই নৌরাজিকে। এই রিলেটেড কিছু জেনে নিই। দাদাভাই নৌরাজি কোন তত্ত্বের জন্য বিখ্যাত? ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন তত্ত্বের জন্য। দাদাভাই নৌরাজি কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? 3বার। প্রথমবার যদি বলে, প্রথমবারটা সব থেকে ইম্পর্টেন্ট থাকে, মনে রাখার দরকার থাকে, সেটা হচ্ছে 1886 খ্রিস্টাব্দে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বা ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় দ্বিতীয় যে অধিবেশন, সেখানে কোথায় হয়েছিল? এটা কলকাতায় হয়েছিল। এবং জাতীয় কংগ্রেসের সভাপতি তিনি এবছর এখানেই ছিলেন। প্রথম বছর যদি জাতীয় কংগ্রেস সভাপতি বলে তাহলে হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর তৃতীয় বছর কোথায় হয়েছিল বললে হবে, ওটা হবে তোমাদের মাদ্রাস শহরে 1887 সালে। এখানে ছিল বদরুদ্দিন তৈয়বজির সভাপতি। এই দাদাভাই নৌরোজি যে তত্ত্বটা বলেছে ড্রেনেজ অফ ওয়েলথ, এই তত্ত্বের সাথে আরও দুজন ব্যক্তি সম্পর্কিত, তারা হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে এবং রমেশচন্দ্র দত্ত। রমেশচন্দ্র দত্ত একজন অর্থনীতিবিদ তথা ওনাকে একজন ওই ভারতীয় ঐতিহাসিক হিসাবে পরিগণিত করা হয়। নেক্সট, 2024 সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? সুইজারল্যান্ড। এই দেশটি বা সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, এই যে স্ক্যান্ডিনেভীয় দেশগুলো, এরা প্রতিটা পুরস্কার দেখবে যেগুলো বা এইচডিআই বা কিছু যেগুলো থাকে, সেইগুলোতে এরা টপ 10-এর মধ্যে এরা অতি অবশ্যই র্যাঙ্ক করে। শুধু টপ 10 না, টপ 5-এও কিন্তু এদের কিন্তু একটা র্যাঙ্ক করার প্রবণতা দেখা যায়। এই রিলেটেড কিছু জেনে নিই। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে? বিশ্ব মেধাস্বত্ব সংস্থা বা WIPO। 2024 সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের কততম স্থানে ছিল? ভারত 40তম স্থানে ছিল। নেক্সট, 49 কেজি ওজনে ভারোত্তোলক মীরাবাই চানু উত্তোলন মানে যেটা তুলেছিল, সেই পদকজয়ী মীরাবাই চানু কোন রাজ্যের? ইনি মণিপুর রাজ্যের। ইনি কী অ্যাওয়ার্ড পেয়েছেন মানে ভারত সরকার থেকে, এবং ইনি কবে কী পুরস্কার বা আরও যে অ্যাওয়ার্ডগুলো পাচ্ছেন সেইগুলো দেখে যেও, সেখান থেকেও কিছু কোশ্চেন হয়তো দিতে পারে। মীরাবাই চানু কোন অলিম্পিকে রৌপ্য পদক জিতেছেন? টোকিও অলিম্পিক 2020-তে। মীরাবাই চানুর পূর্ণনাম কি? সাইখম মীরাবাই চানু। এই দেখো, একটু আগে বললাম তো, এই দেখো কতগুলি কি পদক জিতছে, কোথায় কি, সেইগুলো একটু দেখে যেও। এই রিলেটেড কিছু কোশ্চেন আসতেও পারে। নেক্সট, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের গতিতে কি পরিবর্তন ঘটে? শব্দের বেগ বৃদ্ধি পায়। এই রিলেটেড কিছু জেনে নিই। শব্দ কোন মাধ্যমে দ্রুততম গতিতে চলে? কঠিন পদার্থে বা কঠিন মাধ্যমে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের শব্দের গতি কত? প্রায় 331 মিটার পার সেকেন্ড। কোন দেশ বিমস্টেক শীর্ষ সম্মেলন আয়োজন করেছে? থাইল্যান্ড। এই রিলেটেড কিছু জেনে নিই। বিমস্টেকের পূর্ণরূপ কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেকের সদর দপ্তর কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। এই একই রকমই কোশ্চেন কিন্তু, এই যে রিলেটেড কোশ্চেন আমি কিন্তু আগের দিনের ভিডিওতে বলেছি, তো তোমরা আগের দিনের ভিডিওগুলো একটু দেখে নিতে পারো কি রিলেটেড কোশ্চেন আসছে, সেখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। কোশ্চেন তো কোথা থেকে আসবে সেটা তো গ্যারেন্টি কখনো বলা যায় না, কিন্তু সেই রিলেটেড কোশ্চেন বা কিছু যদি দেখে রাখা যায়, হয়তো সেখান থেকে কোশ্চেন দিলে তোমরা খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবে। এই ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাসী। সম্পত্তির অধিকার 31 নম্বর অনুচ্ছেদ থেকে বাদ দেওয়া হয় এবং কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়? অনুচ্ছেদ নম্বর 300A। এই রিলেটেড কিছু জেনে নিই। অনুচ্ছেদ 300A কোন বছরের সংবিধানে যোগ হয়? 1978 সালে। অনুচ্ছেদ 300A অনুযায়ী সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নাকি আইনগত অধিকার? এখন আইনগত অধিকার। একসময় ছিল মৌলিক অধিকার, যে 7টা মৌলিক অধিকার ছিল তার মধ্যে পড়তো, এখন মৌলিক অধিকারের সংখ্যা 6টা হয়ে গেছে। এটা যেহেতু বাদ দেওয়া হয়। আর এই 1978 যখন হয়, আমি কালকে একটা কথা বলেছিলাম, দেখবে মানে আগের দিনের যে ভিডিওটায়, ওখানে যে কততম সংবিধান সংশোধনী, ওটা হচ্ছে 44তম। 4 + 4 = 8। এই লাস্টে দেখো 78 সালে। আর এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন না, ছিলেন মোরারজি দেশাই। নেক্সট, সুভাষচন্দ্র বসু নিকোবর দ্বীপপুঞ্জের কি নাম দিয়েছিলেন? স্বরাজ দ্বীপ। এই রিলেটেড কিছু জেনে নিই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি? পোর্ট ব্লেয়ার।
আজাদ হিন্দ সরকার কোন সালে গঠিত হয়? 1943 সালে। এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জগুলোর নাম ছিল শহীদ আর স্বরাজ দ্বীপ। একটা এর মধ্যে আবার একটা কোনো দ্বীপের নাম হচ্ছে হ্যাভলক দ্বীপ। সেগুলোর মধ্যে আবার পোর্ট ব্লেয়ার যে শহরটা, এই শহরটার বর্তমানে কি নামকরণ হয়, বর্তমানে সরকার এর নাম বদল করছে, সেইগুলোও কিন্তু দেখে যেও। এবং ফোর্ট উইলিয়ামের নামও কি বদল হয় সেটাও দেখে যেও, কারণ এই রিসেন্ট বছরের ঘটনা, এই কয়েক মাসের মধ্যেকার ঘটনা, কয়েক মাস বা এক বছরে, তাই এখান থেকেও কখনো কোশ্চেন হট করে দিয়ে দিতে পারে, বলা যায় না। নেক্সট, হর্ষবর্ধন সাহু কোন রাজ্যের বাসিন্দা? উড়িষ্যা রাজ্যে। এই রিলেটেড কিছু জেনে নিন। হর্ষবর্ধন সাহু কোন খেলায় যুক্ত? ভারোত্তোলন বা ওয়েট লিফটিংয়ে। উড়িষ্যা রাজ্যের রাজধানী কি? ভুবনেশ্বর। ভারতীয় সংবিধানে 25তম সংবিধান সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? সম্পত্তির অধিকার সম্পর্কিত। এই রিলেটেড কিছু জেনে নিই। 25তম সংবিধান সংশোধনী কোন সালে গৃহীত হয়? 1971 সালে। 25তম সংবিধান সংশোধনীতে কোন ধারা যোগ হয়েছিল? অনুচ্ছেদ নম্বর 31C। এখানে আমি কালকেও বলেছি, আজকেও আমি বারবার বলছি যে তোমাদের যে মৌলিক অধিকার, ডিপিএসবি আরও যে আছে, গতকাল বা আগের দিনের যে ভিডিওতে বলেছি, এগুলো কত রিলেটেড বা কোনখান থেকে, এটা বিভিন্ন পরীক্ষায় আসে। সুতরাং এই ধরনের কোশ্চেনগুলো কমন কোশ্চেন, এগুলো দেখে যেও তোমরা এখান থেকে কমন কিছু না কিছু একটা পাবে, এটা গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। 2025 সালের কাবাডি বিশ্বকাপে বিজয়ী কে? ভারত পুরুষ এবং নারী উভয় বিভাগেই পেয়েছিল, আর রানার্স আপ হচ্ছে ইংল্যান্ড। 2025 কাবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা রিলেটেড কোশ্চেন। এটা হচ্ছে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসে। পুরুষদের ফাইনালে স্কোর কত ছিল? ভারতের 44, ইংল্যান্ডে 41। এই যে ফাইনালে স্কোর ছিল কত, এইরকম কোশ্চেন বাই চান্স দিলেও দিয়ে দিতে পারে। হয়তো এই ফাইনাল স্কোর কত ছিল, উল্টো পাল্টা করে দিল, এবার করো তুমি, বা কোন কোন দেশের মধ্যে হয়েছিল সেরকম করেও দিতে পারে। রাজ্য আইন পরিষদের সদস্যদের মেয়াদ কত? এটা হচ্ছে 6 বছর। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় একজন সদস্যের মেয়াদ কত বছর হয়? 6 বছর। রাজ্য আইন পরিষদে 1/3 সদস্য প্রতি কত বছর অন্তর অবসর গ্রহণ করেন? প্রতি 2 বছর অন্তর। এই রিলেটেড কোশ্চেনও দেখে নিয়েছ। এটা তাহলে কি না, আমরা লোকসভা, বিধানসভা এগুলোতে 5 বছর পাই, এখানে 6 বছর। এরকম রিলেটেড বা এরকম কম্প্যারিজন করে পড়লেও না অনেক সময় কি হয়, কোশ্চেনগুলো অ্যান্সারও সঠিকভাবে মনে থাকে, এবং পরীক্ষার খাতায় আমরা অনেক সময় হয়তো নির্ভুলভাবে সেই অ্যান্সারগুলো এক্সিকিউট করতে পারি। মেক ইন ইন্ডিয়া সরকারের নীতির মূল লক্ষ্য কী? ভারতকে একটি বিশ্বব্যাপী নকশা ও উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করা। এই সম্পর্কিত কিছু জেনে নিই। মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয়েছিল? 25 সেপ্টেম্বর 2014 সালে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির প্রতীক হিসেবে কোন প্রাণীর ছবি ব্যবহৃত হয়েছিল? সিংহের ছবি। রাজ্যের মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে কাদের কাছে জবাবদিহি করে? বিধানসভার কাছে। এই সম্পর্কিত কিছু জেনে নিই। কেন্দ্রের মন্ত্রিসভা সম্মিলিতভাবে কাদের কাছে জবাবদিহি করে? লোকসভা। যেমন রাজ্যের হচ্ছে বিধানসভা, কেন্দ্রের ক্ষেত্রে লোকসভা। রাজ্যের মুখ্যমন্ত্রী কাদের দ্বারা নির্বাচিত হন? বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের দ্বারা। একটা জিনিস বলে দিই, অনেক সময় হয়তো কনফিউশন লাগে বা প্রশ্ন অনেকের মধ্যে থাকে যে ধরুন কোনো একটা শাসক দল জিতেছে, কোনো রাজ্যে কোনো একটা দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তার যে মেন লিডার বা কিছু মুখ্যমন্ত্রী হচ্ছে বা কিছু, সে ধরুন ভোটে হেরে গেল, তাহলে কি সে কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারবে? উত্তর হ্যাঁ, হতে পারবে। ভারতীয় সংবিধান এটা দেয়। এমনকি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবেও কেউ যদি হেরে যায় তাহলে তাকেও হতে পারে। কেন না, তার দল যদি সংখ্যাগরিষ্ঠতা, রাজ্যে বা কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা হয়, তাহলে তার দলের লোকেরা যদি তাকে সমর্থন করে এবং চায় যে সে হোক, তাহলে সে কিন্তু ক্ষমতায় বসতে পারবে। এইরকম কিন্তু হয়েছে, কেন্দ্রেও কখনো হয়েছে, রাজ্যেও কিন্তু এরকম ঘটনা, কোনো কোনো রাজ্যে এরকম ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে কিন্তু এই উত্তরটা যে হবে না বা কিছু, এই ধারণাটা ভুল হওয়ার চান্সও আছে। গোদান এর রচয়িতা কে? মুন্সি প্রেমচাঁদ। এই রিলেটেড কিছু জেনে নিই। গবন উপন্যাসের রচয়িতা কে? মুন্সি প্রেমচাঁদ। গোদান উপন্যাস কোন ভাষায় রচিত? হিন্দি ভাষায় রচিত। সংবিধানে 104তম সংশোধনী
কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তপশিলি জাতি ও উপজাতির জন্য লোকসভা ও রাজ্য বিধানসভায় আসন সংরক্ষণ। এটা হচ্ছে কোন রিলেটেড? 104তম রিলেটেড, ওটার অ্যান্সার। এই রিলেটেড কি আরও কিছু জেনে নিই। সংবিধানের 103তম সংশোধনী কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য 10% সংরক্ষণ, মানে যেটাকে আমরা পাতি ভাষায় বলি ইডাব্লিউএস, ইকোনমিক উইকার সেকশন, যেটা এটা রিলেটেড। এখানে 10%। প্রথম কোন রাজ্যে যদি ইমপ্লিমেন্ট বলা হয় তাহলে এটা হচ্ছে গুজরাট রাজ্যে। 104তম সংশোধনী কোন সালে পাস হয়? 2020। আর এই 103টা 2019 বলা হয় এখানে। তো এই ইডাব্লিউএসটা কত সালে এবং কোন রাজ্যে হচ্ছে? গুজরাটে 2019 সালই মেনলি ধরা হয়। তো এখানে একটু ইনফরমেশানগুলো তোমরা এই রিলেটেড আরও কিছু ইনফরমেশান পেয়ে থাকলে বা কিছু সেগুলোও দেখেছো, সেখান থেকেও কোশ্চেন আসবে। ভারতের কোন রাজ্যের সাথে নেপাল, ভুটান ও চীনের সীমান্ত রয়েছে? সিকিম। কালকে আমি বলেছিলাম যে নেপালের সাথে, বা আগের দিন বলেছিলাম যে নেপালের সাথে ভারতের কোন কোন রাজ্যে আছে। আজকে আবার উল্টোটা দিয়েছে যে প্রতিবেশী দেশ বলে দিয়েছে, আর ভারতের কোন রাজ্য ওই প্রতিবেশী রাজ্যের আশেপাশে, সেই রিলেটেডই হবে। অন্য উল্টোপাল্টা করলে নেগেটিভ খেয়ে যাবে। এই রিলেটেড কিছু জেনে নিই। ভারতের কোন রাজ্যের সাথে চীন, মায়ানমার ও ভুটানের সীমান্ত রয়েছে? অরুণাচল প্রদেশ। আর সিকিমের রাজধানী কি? গ্যাংটক। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। নেক্সট, দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। লালকেল্লা নির্মাণ কাজ কোন সালে শুরু হয়েছিল? 1638 সালে। শাহজাহানের সমাধি কোথায় অবস্থিত? তাজমহল বা আগ্রায়। এই রিলেটেড দুটো হলো। আরও একটা বলে দিই, তাজমহল কত সালে শুরু হয়, কত সালে শেষ হয়? 1631 সালে শুরু হয়। এই বছরই এই শাহজাহানের প্রিয়তমা স্ত্রী অর্থাৎ মমতাজ মহল মারা যান, এবং এটা নির্মাণ শুরু হয় 1631। 22 বছর টাইম লেগেছিল নির্মাণ কাজ শেষ হতে, অর্থাৎ 1653 নির্মাণ কাজ শেষ হয়। নেক্সট, বর্তমানে ভারতের কয়টি রাজ্যে আইন পরিষদ আছে? 6টি রাজ্যে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র ও কর্ণাটক। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে রাজ্য আইন পরিষদ গঠনের বিধান রয়েছে? অনুচ্ছেদ নম্বর 169। ভারতের কোন রাজ্যে আইন পরিষদ গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ। ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত স্যার সৈয়দ আহমেদ খান কোথাকার বা কোথা থেকে আছেন? এটা হচ্ছে রায়বেরেলি। এই রিলেটেড আর কিছু বলি। স্যার সৈয়দ আহমেদ খানের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। বর্তমানে এটা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। ওয়াহাবি আন্দোলন কোন দেশের প্রভাবে ভারতে শুরু হয়েছিল? এটা হচ্ছে সৌদি আরবে। এটা প্রথম কে সূচনা করেছিল বিশ্বব্যাপী বা ওয়ার্ল্ড ওয়াইড বললে? এটা হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ। আর ভারতের ক্ষেত্রে হচ্ছে স্যার সৈয়দ আহমেদ। এটা কে বলে না? আব্দুল ওয়াহাব। 1929 সালে বটুকেশ্বর দত্ত কার সাথে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন? ভগৎ সিংয়ের সাথে। এই রিলেটেড কিছু জেনে নিই। ভগৎ সিং কোন সংগঠনের সদস্য ছিলেন? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HSRA। বটুকেশ্বর দত্তের মৃত্যুর সময় তাকে কোথায় সমাধিস্থ করা হয়েছিল? হুসেনিওয়ালা, পাঞ্জাব। নেক্সট, এলাহাবাদ বা প্রয়াগ প্রশস্তি কে লিখেছেন? হরি সেন। এই রিলেটেড কিছু জেনে নিই। প্রয়াগ প্রশস্তি কোন রাজাকে গৌরবান্বিত করে রচিত? সমুদ্রগুপ্তকে। হরিসেন কোন শাসকের সভাসদ ছিলেন বা সভাকবি? সমুদ্রগুপ্ত। তার একটা নাম, উল্লেখযোগ্য নাম বলা হয় সর্বরাজচ্ছেত্তা, এই সমুদ্রগুপ্তে। ওকে। ডক্টর লক্ষ্মীনারায়ণ সুব্রহ্মণ্যম 2001 সালে পদ্মভূষণ পান। তিনি কোন বাদ্যযন্ত্রের জন্য পরিচিত? বেহালা। এই রিলেটেড কিছু জেনে নিই। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন? সেতার। জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রে পারদর্শী? তবলা। এই যে বাদ্যযন্ত্র বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখান থেকেও কোশ্চেন দেখে নিও। আই হোপ এখান থেকেও কোশ্চেন আসতে পারে কোনো না কোনো একটা শিফটে হয়তো। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। এই রিলেটেড আরও কিছু জেনে নিই। সমুদ্রগুপ্ত কোন বংশের শাসক ছিলেন? গুপ্ত বংশ। সমুদ্রগুপ্তের মুদ্রায় কোন বাদ্যযন্ত্র বাজানোর চিত্র দেখা যায়? বীণা। ওই হরিসেনের যে ওখানে রিলেটেড সমুদ্রগুপ্ত, ওই রিলেটেড আরও বেশ কিছু কোশ্চেন পেয়ে গেলে। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? অজয় কুমার। ইউপিএসসির পূর্ণরূপ কি? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউপিএসসি প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে। ভারতীয় সংবিধানে 11তম তফসিলে কি অন্তর্ভুক্ত আছে? পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্ব। 11তম তফসিল কোন সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল? 73তম সংশোধনী। 12তম তফসিলে কি অন্তর্ভুক্ত আছে? পৌরসভার ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্ব।
নেক্সট, মিসিং লেডিস সিনেমার পরিচালককে, মিসিং লেডিস মানে ওটা একটু ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি লাপাতা লেডিস, সিনেমাটার আসল নাম হচ্ছে লাপাতা লেডিস, এটাকে মিসিং লেডিস বলা হয়েছে। এই রিলেটেড কিছু জেনে নিই। কিরণ রাও কোন অভিনেতার প্রাক্তন স্ত্রী? আমির খানের। কিরণ রাও পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম কি? ধোবিঘাট। তার এটা কিন্তু তার ডাইরেকশানে বা ডিরেকশানে হচ্ছে কিন্তু এই কিরণ রাও, বোঝা গেল? ফাইল ও ফোল্ডার কিভাবে সংযোজিত করবেন? ফাইল এক্সপ্লোরারে অনুযায়ী সাজান অপশানটা ব্যবহার করে। এই রিলেটেড কিছু জেনে নিই। ফাইল এক্সপ্লোরারে Ctrl+N কি কাজ করে? নতুন উইন্ডো খোলে। কম্পিউটারে রিসাইকেল বিনের কাজ কি? মুছে ফেলা ফাইল ও ফোল্ডার সাময়িকভাবে সংরক্ষণ করা বা প্রিজার্ভ করা। আজকে এতটুকুই রইল। তোমাদেরকে আজকের যে তোমাদের জিএসগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করলাম। আরও আগামী দিনে আরও যে জিএসের পার্টগুলো সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটিকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।